দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন, আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহেদ চৌধুরী। স্বাগত আপনাদের দুইজনকেই। ABM মোশাররফ হোসেন, আমরা গত কয়েকদিনে একটা ঘটনাবহুল দিন পার করছি। বিশেষ করে এই আমাদের নুরুর উপর হামলার ঘটনার পর থেকে নানামুখী ঘটনা ঘটছে। রাকসু নির্বাচন নিয়ে ঘটনা ঘটল, চিটাগাং ইউনিভার্সিটিতে একটি অতি তুচ্ছ ঘটনা নিয়ে গ্রামবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে 2 শতাধিক মানুষ আহত হয়েছে, প্রভৃতি প্রক্টর আহত হয়েছে। তারপরও নানামুখী গুজব ডালপালা মেলে আছে। নিশ্চয়ই এসব বিষয়ে আমার আলোচনা থাকবে, কিন্তু শুরুতেই আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াই বড় চ্যালেঞ্জ। কেন উনি এই কথা বলছেন? এই যে নানা ঘটনাবহুল দিন, মির্জা ফখরুলের আজকের এই উক্তি, তার আগে তারেক রহমানও প্রায় একই কথা বলেছেন। আমি যদি একটু আপনাকে স্মরণ করিয়ে দেই, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে তারেক রহমান। শুনতে চাই কেন এই ষড়যন্ত্রের কথা, চ্যালেঞ্জের কথা আসছে, আসলে কি হচ্ছে? ধন্যবাদ জনাব ফখরুল আলম কাঞ্চন ভাই, ধন্যবাদ জাহেদ চৌধুরী ভাই সহ যারা আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ক্ষমতা থাকার পর আমাদের মূল কাঙ্ক্ষিত লক্ষ্য হলো একটা গণতন্ত্রের পথে আমাদের যাত্রাটা শুরু করা। সেই লক্ষ্যে কিন্তু সবাই অঙ্গীকারবদ্ধ ছিল 5 তারিখের পর। তারপর দেখবেন নানা স্বার্থের দ্বন্দ্বে অথবা নানা এক একজনের এক এক ধরনের চাহিদার কারণে আজকে কিন্তু এই জুলাইয়ের যে শক্তিগুলো তার মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতা এখন আর অনেকটা নাই বললেই চলে। কারণ নানাজন নানাভাবে নানা সংগঠন নানা পার্টি তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে এখন সবাই যার যার অধিকারটা প্রতিষ্ঠা করতে চায় তার ভাষায়। কিন্তু সামগ্রিকভাবে আমাদের চিন্তা করতে হবে দেশটাকে নিয়ে। আজকে দীর্ঘ প্রায় 16 বছর শেখ হাসিনার শাসনে আমাদের কিন্তু অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আজকে ভঙ্গুর হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা খারাপ। আজকে একটা চরম বৈষম্যের বাংলাদেশে আমরা বসবাস করছিলাম দীর্ঘদিন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির একটা আমরা দৃশ্যমান দেখতে চেয়েছিলাম, এবং 5ই আগস্টের প্রথম দিকে এই অবস্থাটা কিন্তু ছিল। আবার ধীরে ধীরে দেখবেন এটা কোনো ক্রমান্বয়ে রাজনৈতিক দলগুলো একটু নিজেদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কারণ নিজেদের স্বার্থ। সেটা হলো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কারা যাবে এই একটা প্রতিযোগিতা। হ্যাঁ, যে কোনো গণতান্ত্রিক প্রতিযোগিতাকে আমরা স্বাগত জানাই, কিন্তু প্রতিযোগিতা যদি এমনভাবে হয়, সেটা ঠিক আছে, প্রতিযোগিতা হবে, রাজনৈতিক প্রতিযোগিতা তো থাকবেই, কিন্তু এখানে ষড়যন্ত্র তত্ত্বটা কোথায়? না, ষড়যন্ত্র তত্ত্ব আজকে আপনি দেখেন এখানে একটা শক্তিত্ব আপনার বিরুদ্ধে আছে, এটা অস্বীকার করা দৃশ্যমান। যেমন যে সরকারটা দীর্ঘদিন শাসন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তাদের একটা সাংগঠনিক ভিত্তিও বাংলাদেশে আছে, একটা নির্দিষ্ট সংখ্যক জনসমর্থনও তাদের পক্ষে আছে। তারা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে। সুতরাং তারা চাইবে বাংলাদেশ থেকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে যারা এই অবস্থা থেকে মোকাবেলা করার জন্য যারা গণতান্ত্রিক শক্তি আছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু তাদের ঐক্যের মধ্যে আমরা এখন বর্তমানে একটা ফাটল দেখতে পাচ্ছি। এই যেমন আপনি দেখবেন যে এই বিশেষ করে 5ই আগস্টের মূল স্পিরিটটা কি? 3টা জিনিস, একটা হলো সংস্কার, একটা হলো বিচার, আর একটা নির্বাচন। তো আপনাকে নির্বাচনে যদি যেতে হয় এই 3টাকে কিন্তু হাত ধরাধরি করে চলতে হবে। যেমন ইতিমধ্যে সংস্কারের ঐক্যমত কমিশনের মাধ্যমে আমরা মনে করি যে একটা বিরাট অগ্রগতি হয়েছে। আপনি বিচার, ইতিমধ্যে শেখ হাসিনার সহকার বিচার শুরু হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য যে যে আয়োজনগুলি দরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন সরকার। কিন্তু এই যে আপনি বলছিলেন যে একটা জুলাই ঐক্যর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে হাত ধরাধরি করে একসাথে এক পথে চলা, সেটা কিন্তু একটা ছেদ পড়েছে। সেই জায়গা থেকে
আপনিও বলছিলেন যে সেখান থেকে যেন একটু নানামুখী স্বার্থে একটু পিছনে, কি স্বার্থ তৈরি হলো? এই স্বার্থটা হলো দেখেন, এখন বাংলাদেশে এটা মোটামুটি যদি আপনি এটা এখন ডাকডোল পিটিয়ে বলার কোনো সুযোগ নাই। বাংলাদেশে এখন মনে করছে, সাধারণ মানুষ মনে করছে, রাজনৈতিক দল, আপনারা মিডিয়া যারা আছেন মনে করছে যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর জনসমর্থিত দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যদি বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা যায় তাহলে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। কোন শক্তি এই জিনিসটি চাচ্ছে না যে গণতান্ত্রিক এই ধারাটা অব্যাহত থাকুক বা এই ধারাটা চলমান থাকুক। এই যেমন যার জন্য আপনি দেখবেন যে আমাদের মূল যে দাবি দাওয়াগুলি ছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে, যে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, মানবাধিকার নাই, কথা বলার স্বাধীন নাই, মানে সেটি তো একটা জিনিস গেল, কিন্তু আফটার জুলাই আমরা দেখতে পাচ্ছি যদি জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর সাথে আমার মনে হচ্ছে কোনো ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রে তো আছে। যদি একটু ছোট্ট করে আপনাকে বলি, যেমন গতকালকে আজকে জাহেদ চৌধুরী এর পত্রিকায় আজকে ছাপা হয়েছে যে জাপা নিষিদ্ধের দাবিতে জামাত এনসিপির মানে পক্ষে মত দিয়েছে, বিএনপি বলছে না। এই যে দ্বিমতটা শুরু হলো, কেন হচ্ছে এই দ্বিমতটা? না, বিএনপি অলওয়েজ এই দ্বিমত নিয়ে চলছে। না, এখন আপনাকে দেখতে হবে যে বাংলাদেশে এটা আপনি যদি দেখেন, নির্মোহভাবে দেখেন যে বাংলাদেশে যারা যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশে আমরা জনসমর্থনের সবচেয়ে বেশি জনপ্রিয়, তার মধ্যে একটি দল কিন্তু অলরেডি নাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে গেছে। তা আওয়ামী লীগের তো একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে বাংলাদেশে। তারপর জাপা এখন আছে কি নাই আমরা কিন্তু এটা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। তারা কি আগামীতে নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা নিয়েও একটা বিরাট সংশয় আছে। তারপর আপনি দেখেন ইতিমধ্যে কে বিরোধী দল হবে বা অথবা দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল হবে, এটা নিয়ে কিন্তু একটা ইন্টারনাল একটা কম্পিটিশন আছে। জামাত মনে করে যদি জাতীয় পার্টি ইলেকশন করে তাহলে তাদের সেই অবস্থানটা নাও থাকতে পারে, অথবা এনসিপি মনে করে যে একটা বিরাট জুলাইয়ের পর একটা তরুণদের একটা প্রতিনিধিত্ব তারা করছে, তারা একটা ভালো রেজাল্ট করবে, এইটা একটা প্রত্যাশা করে। এবং তারা মনে করছে জনরায়টা কি হয় এটা নিয়ে কিন্তু কনফিউজ তারা, যার জন্য তারা কিন্তু একটা নতুন দাবি উত্থাপন করেছে কি পিআর, আপনি দেখবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তারা চাচ্ছে, অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন। সেটা তো হলো, মানে মোশাররফ ভাই আমার বক্তব্য ছিল রাজনৈতিক দাবি দেওয়া একটি জিনিস, এটা আপনাদের দলের এক পক্ষ থাকবে, জামাতের আর একটা থাকবে, এনসিপির আর একটা থাকতে পারে, সেটি থাকতে পারে, কিন্তু জুলাই ঐক্যের যে জায়গাটা সেইখানে দ্বিমত তৈরি হচ্ছে কেন? না, জুলাই আপনি দেখেন কোনটা ঐক্যমত তৈরি হচ্ছে। এই যে বললাম যে এখন যদি এই যে গতকালকে নিউজ মানে আজকের পত্রিকায় মানে এই যে এখন মনে করেন কোন এবং আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগের ব্যাপারেও মানে বিএনপি ভিন্ন মত দিয়েছে যে না, নিষিদ্ধ করা না। বিএনপি এখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি। বিএনপি মনে করে জনগণের ক্ষমতার উপর আমরা নির্ভরশীল, জনগণ যে রায়টা দেবে সেই রায়টা আমরা মেনে নেব। এখন আপনি বাংলাদেশের একটা ন্যারেটিভ কি দাঁড়িয়েছে, যেমন শেখ হাসিনা আপনার যখন ইলেকশন করেছে একলা চলনীতিতে, অন্যান্য সকল গণতান্ত্রিক শক্তিকে উনিকে বাদ দিয়ে উনি কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতা, কখনো রাত্রে, কখনো আমরা তোমরা নির্বাচন করেছি। এখন বাংলাদেশটা কি আগামী দিনে আবার একই একটা ব্র্যান্ডে আবার সে চিহ্নিত হবে? সেই ব্র্যান্ডে হয়তো মানে যাবে না, কিন্তু আবার কি ফেসিবাসকে সাথে নিয়ে আপনারা যেতে চান? না, সেইটা আমরা যেতে চাই না। যার কারণে আমরা যে জিনিসটি চাই, আমরা অবশ্যই চাই এই যে ফেসিবাদের বিচার। আপনি যদি আওয়ামী লীগ অপরাধ করে, তার নিজের অপরাধ করে, বিচারের মাধ্যমে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে দল হিসেবে তাদেরকে ব্যান করে দেওয়া যায়। যে অপরাধটা মানবাধিকার বিরোধী যে অপরাধ করেছে, এই আইনাগরের কথা আপনি কোনোদিন শুনেছেন? একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটা কোনোদিন চিন্তা করা যায়? আইনাগর তৈরি করা, সে গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, এই সকল ফৌজদারি অপরাধের ভিত্তিতে তাদের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু সেইটা আমরা সবাই মিলে যত দ্রুত এই বিচার কার্যটা সম্পন্ন করতে আমরা সহায়তা করব, তত আওয়ামী লীগের বিরুদ্ধে শাস্তিটা দৃশ্যমান হবে। কিন্তু এখনো তো আমরা তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থা করতে পারি নাই, যার কারণে তাদের মধ্যে বলার কিন্তু একটা সুযোগ হচ্ছে। কিন্তু আমি মানে বলতে চাচ্ছিলাম যে জুলাইয়ের যে স্পিড নিয়ে দলগুলো আমরা গত এক বছর আগে যেটি দেখেছি, সেখান থেকে পিছনে সরে আসার অনৈক্য সূত্রপাত কি অনেকটা এটা ক্ষমতার তো সবাই একটা আকাঙ্ক্ষা থাকে। শুধু ফ্যাসিস্টদের ব্যাপারে সিদ্ধান্তহীনতা বা কঠোর না হওয়া এর কারণেই এরকম তৈরি হচ্ছে কিনা নিশ্চয়ই শুনবো আপনার কথা। একটু শুনে আসি জনাব জাহেদ চৌধুরী, আপনার কাছ থেকেও আমার ওই একই কথা আমি শুনতে চাই যে নানামুখী গুজব আছে, সেই গুজবকে সামনে রেখে এই অনৈক্যের কারণে এই গুজব সৃষ্টি হলো কিনা, আর
এই একসাথে যে হাঁটতে পারছে না, এই জন্য আপনি কাকে দায় দিবেন? ধন্যবাদ আপনাকে। আসলে মোশাররফ ভাই তো কয়েকটা বিষয়ে বলছেন। এইখানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে শুরু থেকেই জুলাই বিরোধী যে শক্তি, ফেসিবাদী যে শক্তি, তারা কিন্তু বসে নেই। তারা একের পর এক এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর ইউনূসের সরকারকে বিপদগ্রস্ত করার জন্য চেষ্টা করেছে। আপনি আঙ্গুলে গণলে হয়তো অনেকগুলো ঘটনা দেখবেন। প্রথমেই তারা হিন্দু কার্ড চালিয়েছে, সাম্প্রদায়িক কার্ড, সেটা চালিয়ে তারা ব্যর্থ হয়েছে। এবং এটা আপনার মনে আছে নিশ্চয়ই যে চট্টগ্রামে, সৈয়দপুরে, ঢাকায় বিভিন্ন জায়গায় অসংখ্য মিছিল হয়ে গেল হিন্দু নির্যাতনের কথা বলে। ওইরকম কিছু আমরা দেখছিলাম না, কিন্তু মিছিল মিটিং এত বেশি ফুটেজ দিয়ে, পুরনো নিউজের ফুটেজ দিয়ে ভারত থেকে, ভারতীয় মিডিয়ায় এমনভাবে প্রচার প্রচারণা চালানো হলো যে আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আসলেই সত্যি সত্যি এরকম ঘটনা ঢাকার বাইরে ঘটছে কিনা। চেক করে দেখা গেল না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। তারপরে তখন আনসারদের নামিয়ে দেওয়া হলো, সচিবালয় পর্যন্ত তারা আক্রমণ করলো। এইরকম এই কাল না পরশু একটা বিয়ে ছিল যে 143 ফিগারটা, অথবা এরকম কোনো 243, এরকম মোরাললেস 250 মতো না, আরো বড় এবং ফিগার হাজারে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সামথিং এই যে এতগুলা আন্দোলনকে এই সরকার মোকাবেলা করতে হয়েছে। আমরা দেখেছি যে ঢাকার রাজপথে যমুনাকে কেন্দ্র করে, প্রধান উপদেষ্টার বাসভবন কিংবা সচিবালয়কে কেন্দ্র করে, শাহবাগকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে একটা আন্দোলনের কথা বলে আওয়ামী লীগেরা ঢুকার চেষ্টা করেছে। সচিবালয়ে ধরা পড়েছে যে তারা যে কেউ দাবি দেওয়া নিয়ে যখনই কেউ আন্দোলনে নামছে, এটা একটা পার্ট, ওর ভিতর তারা ইমপ্লিমেন্টেশন হয়ে তারা ভিতরে ঢুকে গিয়ে ওই ঘটনাটা সন্ত্রাসী ঘটনা, একটা ম্যাসাকারে করার জন্য তারা চেষ্টা করেছে বারবারই। তো এটা তো তারা সক্রিয় রয়েছে, এবং এই সক্রিয়তার পিছনে আরেকটা কারণ আছে যে আওয়ামী লীগের হাতে কিন্তু প্রচুর টাকা আছে। তারা বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে, বড় বড় প্রজেক্ট থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে নিয়ে গেছে। ওই পাচার করা টাকাটাই এখন এগুলোর পিছনে তারা ব্যয় করছে। পাশাপাশি প্রশাসন, সেটা সমস্ত প্রশাসন, সামরিক, বেসামরিক, সব প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সর্বত্র কিন্তু তাদের লোকজনই এখনো আধিপত্য বিস্তার করে রয়ে গেছে এবং তারা আছে। তারা অনেকে ঘাপটি মেরে বসে আছে। এই যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বারবার আসে, এখান থেকেই শঙ্কাটার কথা আসে। অনেক সময় দেখা যায় যে যেখানে যেভাবে হওয়ার কথা ছিল, প্রথম দিকে আমরা দেখলাম যে পুলিশ টোটালি ডিসমেন্টাল হয়ে গেল, তারা কোনো কিছুই করতে পারছে না, সেনা সদস্যদের নামানো হলো। এইরকম নানা পর্যায়ে এসে দেখা গেছে যে এই ঘটনাগুলা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কখনোই পুরোপুরি তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। এটা একটা দুর্বলতা, এবং এইটার সুযোগে এই ঘটনাবলী ঘটার সময় যারা জুলাইয়ের স্টেক হোল্ডার, তারা বিভিন্ন সময় সরকারকে সহযোগিতা করার জন্য মাঠ পর্যায়ে নেমে গিয়ে তাদেরকেও নামতে হয়েছে, যেটাকে এখন মব বলা হচ্ছে। তো মবের ক্ষেত্রে, এই মবের কাহিনী যদি বলতে হয়, তো মবের ঘটনা যে আওয়ামী লীগের আমলে কত শত শত হাজার হাজার ঘটেছে। এটা সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেবকে কীভাবে ছাত্রলীগের ক্যাডাররা তারা অফিস থেকে গলায় চেপে ধরে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে আসছে, এগুলোর ঘটনা তো আপনার জানা আছে। কিংবা মাহমুদুর রহমানের উপর মব সৃষ্টি করে কুষ্টিয়ার আদালতে কি করা হয়েছিল, আর রাজনৈতিক নেতাদের কথা না হয় নাই বললাম, এরকম অসংখ্য হাজার হাজার ঘটনা আছে। কিন্তু তখন তো এগুলোকে এইভাবে বলা হয়নি, কিন্তু তখনও তারা এটা করেছে। আমি বলি না যে আইন কেউ নিজের হাতে তুলে নিবে, কিন্তু যখন এমন একটা পর্যায়ে সচিবালয় পর্যন্ত গিয়ে তারা আক্রমণ করছে, প্রধান উপদেষ্টা বাসায় চলে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী এটা দমাতে ব্যর্থ হচ্ছে, তখনই দেখা গেছে জুলাই অভ্যুত্থানের এই তরুণ ছাত্ররা রাস্তায় নেমে ওই সিচুয়েশনটাকে কন্ট্রোল করেছে তারা। এটা কিন্তু সূত্রপাতটা আমরা কিন্তু ভুলে যাই, শুরুর দিকের কিন্তু ঘটনাগুলো এটাই ছিল, এবং তারা কিন্তু এরপরে সেইটা সমালোচিত কখন হয়েছে, এটা সমালোচিত হয়ে গেছে কিছু তরুণ, জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু তরুণ যখন ব্যক্তিগত লাভালাভের ক্ষেত্রে এই মবের ঘটনাগুলো, কয়েকটা ঘটনা ঘটালো, এবং এটা নিয়ে নানা কথা আছে যে এটাও পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, কিংবা সবাই তো এক না, এটার উপর কন্ট্রোলটা রাখা সম্ভব না। এরপরে কিন্তু এটা সমালোচনায় আসছে। আমি বলতে চাচ্ছি যে এই মবের বিষয়টা, এটা কিন্তু ইন্টারপ্রিটেশনটা এরকম হয়ে গেছে। তো এখন মব জাস্টিস কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া যেমন ঠিক না,
আবার আইন শৃঙ্খলা বাহিনী যখন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না, তখন জুলাই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তারা মনে করে যে আমাদের সরকারকে সহযোগিতা করা দরকার, বিশেষ করে স্বৈরাচারী ফ্যাসিবাদীরা যাতে এমন কোনো ঘটনা ঘটিয়ে না ফেলতে পারে যেটা দেশের অবস্থা আরও খারাপের দিকে যায়। এটা গেল একটা চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে পারস্পরিক আক্রমণ, কোনো পর্যায়ে এটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, এমন ল্যাঙ্গুয়েজ সব ইউজ করা হচ্ছে, রাজনৈতিক শিষ্টাচারের বাইরেও চলে যাচ্ছে। তো এইটার পিছনে যেটা হলো নির্বাচন সামনে, এখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলা যে মনে করছে যে আমার সুবিধা, নির্বাচন হয়ে গেলে আমি ক্ষমতায় চলে যেতে পারবো, তারা নির্বাচনের কথাটা যতটা জুড়ে সুরে বলছে, যারা মনে করছে যে নির্বাচন না হলে আমরা হয়তো আরেকটু সংগঠিত হতে পারবো, আরেকটু সময় পেলে আরেকটু ভালো হতে পারবো, কিংবা নির্বাচন হয়ে গেলে কারো ক্ষেত্রে কোনো দলের ক্ষেত্রে এরকম পরিস্থিতি আছে যে আমাদের আর অবস্থানই থাকবে না, নির্বাচন না হওয়া পর্যন্ত, অন্তর্বর্তী সরকার থাকা পর্যন্ত আমরা একটা ক্ষমতা দেখাতে পারছি, আমাদের একটা অবস্থান আছে, নির্বাচন হয়ে গেলে আমি যদি 5টা সিট না পাই তখন তো আমার আর এই অবস্থানটা থাকবে না। তো এই সমস্ত কারণে আমার মনে হয় যে ভিতরে তাদের মধ্যে এই যে টানাপোড়েনটা এটা চলছে। আর সত্যিকার কিছু বিষয় আছে, যেমন আপনি পিআর নিয়ে যদি বলেন, তো এখানে স্পষ্টতই যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ছোট দলগুলা, তুলনামূলকভাবে যারা ছোট দল, আমি আরো স্পেসিফিক বললে এক্সেপ্ট দ্য বিএনপি, অন্য সবাই কম বেশি উপকৃত হবে, কারণ তারা বেশি আসন পাবে, লাভবান হবে। তো তারা পিআর এর পক্ষে অবস্থান নিয়েছে। আর বিএনপি মনে করছে যে দুইটা বিষয় বিএনপি যেটা বলছে, একটা কথা হলো যে এখন তো আপনার এই সংবিধান প্রিভেল করছে, আমরা সংবিধান অনুযায়ী কিন্তু এখনো চলছি, সংবিধান আপনি স্থগিত করেন নাই, বাতিলও করেন নাই, সুতরাং এই সংবিধান অনুযায়ী চলতে গেলে আপনাকে সুপ্রিম কোর্টের রেফারেন্স পাঠিয়ে সরকার গঠিত হয়েছে এবং সংবিধানকে মেনেই আপনি চলতেছে। তাইলে এখন জাতীয় সংসদ নির্বাচন, 300 আসনের নির্বাচন এবং আগের পদ্ধতিতে নির্বাচন ছাড়া আপনার সামনে অন্য কোনো বিকল্প নেই। আপনি যা কিছুই সংস্কার প্রস্তাবের ব্যাপারে ঐক্যমতে পড়ছেন, এইটার যে সমস্ত বিষয়ে সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে, এইটা নির্বাচিত সরকার এসেই করতে হবে। এটা গেল একটা পয়েন্ট, যে এটা নির্বাচিত সরকারকেই করতে হবে। তাইলে আর আরেকটা পয়েন্ট যেটা আমি বলছি, যে আপনি ঐক্যমত কমিশন দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করে সমস্ত রাজনৈতিক দল 38টা, 35টা, পরে 30টা চূড়ান্ত পর্যায়ে আলাপ আলোচনা করে আপনি অনেক বিষয়ে সমঝোতায় পৌঁছলেন। এই সমঝোতাটা কোথায় ছিল? আমি পিআর এর বিষয়টা বলতে চাই। এখানে ছিল উচ্চকক্ষের যে 100 আসনের প্রস্তাব করা হয়েছে, এই উচ্চকক্ষের 100 আসনে পিআর এর ব্যাপারে ঐকমত্য কমিশন এটা প্রস্তাব দিয়েছে, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা এটাতে রাজি না। বাট নিম্নকক্ষ কিংবা বর্তমান জাতীয় সংসদের ক্ষেত্রে কিন্তু অন্যরাও রাজি হয়েছে। এখানে কিন্তু জামাতের নোট অফ ডিসেন্টও নাই যে জাতীয় সংসদ নির্বাচনের পিআর তারা দাবি করছে, এখনো দাবি করছে, আগেও করেছে, কিন্তু ওইখানে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। ওখানে কিন্তু এখনকার পদ্ধতিতেই নির্বাচন হবে নিম্নকক্ষে। এটার ব্যাপারে কিন্তু ঐকমত্য কমিশনে এক হয়েছে। আর এনসিবির অবস্থানটা হলো, তারা বরাবরই বলছে যে তারা একটা গণপরিষদ নির্বাচন চায় সবার আগে, এবং বর্তমান সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করে ওইটার উপর আস্থা আছে কিনা এটা গণপরিষদ নির্বাচন দিয়ে তারপরে জাতীয় সংসদ নির্বাচন চায়। কোন একটা পর্যায়ে তারা বলছে যে দুইটা নির্বাচন একসাথে হতে পারে, তো সেটা সম্ভব না। আমি এক মিনিট আমি এটা শেষ করি, যে এটা এনসিপির এই দাবিটা, এটা তারা সময়টা পার করে গেছে। এটা যদি সম্ভবত 5ই আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার আগেই এটা করা সম্ভব ছিল, সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করে দিয়ে কিংবা জাতীয় সরকার গঠন করে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করে এটার উপর গণভোট করে ফেলা, কিংবা গণপরিষদের নির্বাচন যেটা সংবিধানের উপর আপনার আস্থা আছে কিনা, এটা তখন সম্ভব ছিল। এখন এসে আমার মনে হয় এই প্রেক্ষাপট, এই পরিস্থিতি নেই। তো তাইলে আজকেও যদি আমি জামাতের কর্মপরিষদের বৈঠক যেটা হয়েছে, তাদের সর্বোচ্চ নির্বাহী কমিটির নির্বাহী পরিষদের যে বৈঠকটা হয়েছে জামাতের আমিরের বাসায়, অসুস্থ আমিরের বাসায়, ওইখানেও কিন্তু তারা দুইটা বিষয় সুনির্দিষ্টভাবে বলেছে। একটা হলো যে জুলাই সনদ, মানে সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে যেখানে ঐক্যমত হয়েছে, এটাই তো জুলাই সনদ, মূলত জুলাই সনদের এইটাই মূল জিনিস। তো এই জুলাই সনদটার আইনগত ভিত্তি লাগবে। আইনগত ভিত্তি প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করে দিলেই পারেন। আমি মনে করি যে বিএনপির এই জায়গাটাতে ছাড় দেওয়া উচিত সমঝোতার খাতিরে, যেটা আইনগত ভিত্তি থাকলো, অসুবিধার তো কিছু নাই। আরেকটা বিষয় তারা বলছে যে পিআর পদ্ধতি।
তারা কিন্তু ক্লিয়ারলি ওখানে বলছে না যে সবগুলোতেই পিয়ার না উচ্চকক্ষে। এইখানেও চাইলে বিএনপি জামাতের এই দুইটা পয়েন্ট যদি থাকে যে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন, যেটা জাতীয় সংসদ হওয়ার পরে কিন্তু এটা হবে, আপনার সংবিধান সংশোধন করবে, তারপরে কিন্তু এই 100 আসনের নির্বাচন হতে হবে, তার আগ পর্যন্ত আপনি ওইটা পাচ্ছেন না। আর একটা হলো যে জুলাই সনদের বিষয়টাকে আপনি আইন করে দিয়ে এটাকে ভিত্তিটাকে শক্ত করে দেয়া। আমার মনে হয় এটা এই দুইটা পয়েন্টে যদি বিএনপি তাদের ছাড় দেয়, তাইলে এখানে জামাত এবং বিএনপির মধ্যে আমি একটা সমঝোতার জায়গা দেখতে পাচ্ছি। কিন্তু এনসিপির যে দাবি, আমার মনে হয় না যে এখন ওই গণপরিষদের নির্বাচন দেওয়া কিংবা সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করা এই পরিস্থিতি এই মুহূর্তে নেই। এবিএম মোশাররফ হোসেন, আমি বলছিলাম যে গত কয়েকদিনের নানা রকমের গুজবের ডালপালা আছে, এই বিষয়ে আজকে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন যে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নই। অনলাইনে অনেক গুজব রয়েছে, বিচলিত হওয়ার কিছু নেই। এই বিচলিত হওয়ার যে কিছু নেই যখন বলছেন একজন উপদেষ্টা, সাধারণ মানুষকে এতেই আশ্বস্ত? না, আপনি যে কথাটা বলছেন সাধারণ আমাদের মানে সমাজে একটা কিন্তু গুজব মারাত্মক আছে। যেমন হঠাৎ করে সেনাবাহিনী প্রধান বিচারপতির সাথে দেখা করা, প্রধান বিচারপতির রাষ্ট্রপতির সাথে দেখা করা, প্রধান উপদেষ্টা আজকে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং চিফ অ্যাডভাইজারের সাথেও দেখা করেছেন। সুতরাং এর মধ্যে আবার নুরুর উপর হামলা, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি একটা চরম অস্থিরতা বিরাজ করছে ডাকসু, ইকসু, চকসু নির্বাচন নিয়ে। সামগ্রিকভাবে মনে হচ্ছে একটু মাঠটা যেন একটু উত্তপ্ত হচ্ছে। আবার এর মধ্যে গতকাল আওয়ামী লীগ ধানমন্ডির মতন জটিকা মিছিল করেছে। অথচ দেখেন এই প্রশ্নটা উঠছে যে নুরুর মতো একজন গণতান্ত্রিক শক্তির যিনি একজন সক্রিয় নেতা, তার উপর হামলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর, আমরা তো প্রত্যক্ষ দেখলাম। অথচ ধানমন্ডির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় সেখানে ওরা মিছিল করে চলে গেল, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে কিন্তু কিছুই করতে পারলো না। সুতরাং মানে জনমতে কিন্তু একটা মানে শত শত প্রশ্ন এখন দেখা দিচ্ছে, আসলে হচ্ছেটা কি। তারপর নির্বাচন নিয়ে কিছু কিছু রাজনৈতিক দলের যে বিরোধিতা, এইটাও কিন্তু এর সাথে অনেকে এক করে দেখতে চায়, সম্পৃক্ত করে দেখতে চায়। নির্বাচন অনিশ্চয়তা, এই সারা বাংলাদেশে একটা গুমট পরিস্থিতি, সেনাবাহিনীর প্রধানের এই নানা সাক্ষাৎ ইত্যাদি জনমতে কিন্তু একটি প্রশ্ন আছে যে আসলে দেশে হচ্ছেটা কি। এখন এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ আছে, সেটা হলো সরকারের পক্ষে সুস্পষ্টভাবে বলা। যেমন আমি গতকাল একটা খুব ভালো কথা বলেছে মাননীয় প্রধান উপদেষ্টা যে কোনো মূল্যের বিনিময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন গভর্নমেন্ট যদি এই হবে, উনি যদি সুনির্দিষ্টভাবে তারিখটা বলে দিতেন, তাহলে জনমনে কিন্তু এই সংকটটা দূর হয়ে যেত। তারিখটা তো উনি বলবেন না, এটা নির্বাচন কমিশনও কিন্তু বলছে না। না, নির্বাচন কমিশন আরো পরে বলবে। আলো তো এখনই আমি মনে করি অনেক সময় জাহিদ ভাই, যদি অনেক সময় আমরা টেন্সটাকে নিউট্রালাইজ করার জন্য অনেক সময় কিন্তু অনেক কিছু বলতে হয়। না, সেটি তো আছেই, সেটা তো এক ধরনের বলেছে যে মানে ফেব্রুয়ারিতে হবে, রোজার আগে হবে, এক ধরনের জুড়ে এক সপ্তাহ, এটা সবাই এক সপ্তাহ আপনি স্পেকুলেট করতে পারে। ওই এক সপ্তাহের ভিতরে আপনি যে আমরা যে আশঙ্কাটা করছি, এই যে একটা উত্তেজনা বাংলাদেশে আছে, সামগ্রিক একটা গুজবের উত্তেজনা, এই থেকে উত্তরণের জন্য সরকার এখন খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপগুলি নিতে হবে। সরকার তো রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে। এর মধ্যে না আমি বলি, এখানে মধ্যে আপনি একটু জাহিদ ভাইয়ের বক্তব্য লক্ষ্য করবেন, এখানে কিন্তু একটা বিতর্ক আছে। সেটা হলো যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের এখনো কিন্তু চূড়ান্ত ফয়সালা হয়নি। আলোচনার মধ্যে অনেকটা অগ্রগতি আমরা মনে করি যে এই আলোচনা বিএনপি এখানে আপনি দুইটা জিনিস আপনি লক্ষ্য করবেন। এখানে কিন্তু আমরা কিন্তু এক করে ফেলছি। একটা হলো জুলাই ঘোষণা, এটা হয়ে গেছে। জুলাই ঘোষণার ব্যাপারে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে জুলাই ঘোষণার ব্যাপারে যা করা দরকার করবে, দরকার সংবিধানে যদি এটা অন্তর্ভুক্ত করে সেটাও বিএনপি করবে, নিয়ে বিএনপির কোনো আপত্তি নাই। অর্থাৎ এনসিপি যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের যে একটা আশঙ্কা যে তাদের একটা আইনি সুরক্ষা দরকার, সেই আইনি সুরক্ষার কিন্তু বিএনপি 100% গ্যারান্টি দিয়ে দিয়েছে। এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের 100% গ্যারান্টি দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিএনপি বলেছে যা করা দরকার। আচ্ছা, একটা এজ এ রাজনৈতিক দল হিসাবে আমরা যা করা দরকার যদি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য যে প্রক্রিয়াগুলি দরকার, কিন্তু তারা যেটা করতে চাচ্ছে যে নির্বাচনের পরে, না এটা এর আগে না, আইনি প্রক্রিয়াটা তো আপনি অর্ডিন্যান্স জারি করতে পারে। হ্যাঁ, এটা তো মানে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে বিএনপি কিন্তু বারবার বলছে যে ইচ্ছা করলে এটা অর্ডিন্যান্স জারি করতে পারে। কিন্তু সমস্যা হলো যে জুলাই সনদ,
এখন আপনি দেখেন জুলাই সনদে 20টি বিষয়কে চিহ্নিত করা হয়েছে, এর মধ্যে 9টা কিন্তু সর্বসম্মতিক্রমে হয়ে গেছে। এখন বিএনপি কি বলেছে যে নির্বাহী আদেশে আপনি যেটা বাস্তবায়ন করা দরকার সেই ব্যাপারে করতে পারেন, কিন্তু এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলিকে সাংবিধানিক মানে সংবিধান চেঞ্জ করতে হবে। যেমন আপনি দেখেন এটা কিন্তু একটা মৌলিক ব্যাপার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ব্যালেন্স, এটা কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আপনি এই যে দেখেন মানে মোশাররফ ভাই, আমি আলোচনাটা একটু ছোট করে নিয়ে আসি, অনেক বড় আলোচনা হবে। তাহলে আমার বক্তব্য হলো যে জুলাই সনদ নিয়ে যে দাবিটি এনসিপি করছে, যে আসলে তারা কি চাচ্ছে, তারা আপনি যেটা বলেছেন, তারা একটা আইনি সুরক্ষা চাচ্ছে। আইনি সুরক্ষার ব্যাপারে সবাই ঐক্যমত, এই ব্যাপারে কোনো দ্বিমত, যেটা আপনি তারা তো সংবিধানই পরিবর্তন করার কথা বলছে, তারা বলছে যে গণপরিষদের নির্বাচনের কথা, তাদের আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কারো কোনো আপত্তি নাই, কিন্তু তারা যেই কথাটা বলছে এই সংবিধানই তারা মানে না। কিন্তু সমস্যা হলো এই সংবিধান যদি আপনি না মানেন তাহলে ডক্টর ইউনূসের বৈধতা কোথায়? এই যে ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে তাদের বৈধতা কোথায়? এবং আগামী দিনে যে আপনি এটা বাস্তবায়ন যারা করবে তারাও তো কোনো সেই রাইট তাদের থাকবে না, তাহলে তো আপনার সংবিধানের বাইরে চলে গেলেন আপনি। কিন্তু এই সংবিধান মেনেই কিন্তু রাষ্ট্রটা এখন পরিচালনা, যেটা জাহিদ ভাই বলছে যে আপনি 106-এ আপনাকে ক্লিয়ার জানি, শুধু আপনাকে পথটা দেখিয়ে দিয়েছে যে এই পথে আপনি এগিয়ে যেতে পারেন, যেটা কোনো শিক্ষা নাই আপনি পারবেন। কিন্তু এনসিপির বক্তব্য বলে না, এই সংবিধানই আমি মানি না, আমাকে নতুন একটা বন্দোবস্ত তৈরি করতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে। তো নতুন আপনি একটা শাসনতান্ত্রিক ব্যবস্থায় থেকে নতুন সংবিধান রচনা করার সুযোগটা কোথায়? হ্যাঁ, একটা সুযোগ এখানে আছে, অবশ্যই আছে, সেটা হলো আগামী দিন একটা নির্বাচন হবে। যদি এনসিপি তার ম্যানিফেস্টোতে বলে যে আপনারা আমাদেরকে রায় দেন, আমরা যদি জয়লাভ করতে পারি আমরা বাংলাদেশের নতুন সংবিধান রচনা করব, এই একটা সুযোগ, চমৎকার সুযোগ আছে। এই ব্যাপারে কারো রাজনৈতিক এটা তো যে কেউ করতে পারে, বিজয়ী দল তারা করতে পারে, বিজয়ী দল করতে পারে, কিন্তু এই মুহূর্তে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া কি কোনোভাবে সম্ভব? সেই আলোচনা আমরা আমার মনে হয় অন্য পরিসরে যাই। অন্য পরিসরে না, আপনি যে পরিসরে এর সাথে রিলেটেড, কারণ এনসিবির যে বক্তব্য সেটা বলছে এই সংবিধান চলবে না, এটা অকার্যকর। ওই যে যেটা জাহিদ চৌধুরী ভাই বলেছে গণপরিষদ, তো গণপরিষদ কখন হয় আপনি দেখেন, আরো দুই একটা বিষয় আছে, দেখবেন যে যখন সংবিধান রচনার প্রয়োজন হয়েছিল তখন পাকিস্তানের কাঠামোতে যে নির্বাচনটা হয়েছিল যে এলওফোর আন্ডারে, ওইটাকে পরবর্তী সময় বিশেষ পরিস্থিতিতে বলা হয়েছে এটা গণপরিষদ হিসাবে কাজ করবে। কিন্তু বাংলাদেশে এখন কি সেই পরিস্থিতি আছে? সেই পরিস্থিতি বাংলাদেশে নাই, যার জন্য আপনাকে এই সংবিধানের আওতায় যতটুকু এনসিবির দাবি পূরণ করা যায় সেইটার ব্যাপারে তাদের জোর দেওয়া উচিত, যে এই সংস্থার কাঠামোর মধ্যে আমরা এই জায়গায় আমরা একটা বেনিফিট পাইতে পারি, সেটা হতে পারে। এখানে একটি বিষয় আমি বলি, এটা সালাউদ্দিন সাহেব বিএনপি নেতা, যিনি এই ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন, উনি একটা কথা বলেছিলেন, আমি এটাকে ওনার কথাটাকে কোট করে বলতে চাই, যে আপনি বর্তমান যে সংবিধান আছে, আপনার যদি 2/3 মেজরিটি থাকে, আমি মনে করি থিওরিটিক্যালি ইট ইজ পসিবল যে 2/3 মেজরিটি যদি আপনার থাকে, তাহলে এই সংবিধানের সবকিছুই পুরোটাই তো আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন, এখানে কিন্তু কোনো বাধা নেই। আপনি যদি প্রিএমবেলের কথা বলেন, এটা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে, কিন্তু তারপরেও তো এটা পরিবর্তিত হয়েছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বলা হয় যে এটা যখন যারা সংবিধান প্রণীত হলো এরপরে এসে এটার পরিবর্তন হবে না, আপনি ধারাগুলোর পরিবর্তন, উপধারার পরিবর্তন করতে পারেন, প্রিএমবেলের চেঞ্জ হবে না, কারণ এটা স্বাধীনতা যুদ্ধের পরে মানুষের আকাঙ্ক্ষার কথা। তারপরে আমরা দেখেছি যে এটা চেঞ্জ হয়েছে, শুধু চেঞ্জ না, এটা চেঞ্জ করার পর গণভোট পর্যন্ত হয় নাই, এই বিধানটাও তুলে দেওয়া হয়েছে। সো তার অর্থ কি দাঁড়ালো, যে আপনি চাইলে সংবিধানেও যদি কিছু অন্তর্ভুক্ত করা থাকে সেটারও পরিবর্তন আপনি করতে পারেন। ইভেন আপনি ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশের কথা এখন যেটা বলছেন, যে বিএনপি থাকলে বিএনপি এখন কমিটমেন্টে আছে, কমিটেড আছে, অন্য কোনো সরকার ভবিষ্যতে 40 বছর পরে আসলে তারা ওই রকম তো এটা সংবিধান থেকে ওইটা বাদ দিয়ে আপনার বিচার করতে পারবে চাইলে। আমি বলতেছি যে এটা থিওরিটিক্যাল ডিসকাশনে ইট ইজ পসিবল। সো এইটার যে সংবিধান পরিবর্তন করে ফেললেই যে আপনি সবকিছু করে ফেললেন, আপনি সব জায়গায় সেফগার্ড হয়ে গেল তা না, আপনি এই সংবিধানের মধ্যেও চাইলে। এখন আমি মনে করি যে এখন পর্যন্ত যতটুকু সমঝোতা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর, এইটুকু বাস্তবায়ন হলেও এটাও কিন্তু যথেষ্ট সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে। এবং বিএনপির তরফ থেকে যেটা বলা হয়েছে যে তারা 31 দফা যেখানে দিয়েছিল তার 90 ভাগে এখানে অ্যাকোমোডেট হয়েছে। তো সেটা যদি হয়ে থাকে তো বিএনপি তো এটা আগে থেকে এই ব্যাপারে কমিটেড। এখন একটা প্রশ্ন আসছে বারবার
যে মানুষের আস্থা, বিএনপির উপর কেন মানুষ আস্থা রাখতে পারছে না? যে তুমি নির্বাচিত হয়ে গেলে কেন এটা বলা হচ্ছে যে এখন এগুলার সংস্কারগুলো করে ফেলতে হবে, ওই গণপরিষদ নির্বাচন দিয়ে এগুলাকে সব ঢুকাই ফেলতে হবে সংবিধানের ভিতরে, কারণ তুমি নির্বাচিত হয়ে গেলে তুমি এটা বাস্তবায়ন করতে না পারো। কারণ এটাতে একটা ঘটনা আসছে যে পিপুলস পারসেপশন, এটা 90-এর গণঅভ্যুত্থানের পরে এই বিষয়টা আসছিল যে ওইখানে যে 3 জোটের রূপরেখা ছিল সেই 3 জোটের রূপরেখার অনেক কিছু বাস্তবায়িত হয়নি, কিন্তু এরপর পরই বিএনপি ক্ষমতায় আসছিল, সেই কারণে এই আস্থাহীনতার জায়গাটা সৃষ্টি হয়েছে। যদিও এইবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এইবারে কিন্তু সরকার মধ্যস্থায় থেকে ব্যাপক আলোচনার পর জাতির সামনে সরাসরি লাইভ সম্প্রচার, আলোচনাটা কিন্তু বিটিভি লাইভ সম্প্রচার করেছে এবং এরপর কিন্তু এই সিদ্ধান্তগুলো আসছে। সুতরাং এই কমিটমেন্ট থেকে কোনো রাজনৈতিক দলকে সরে যাওয়াটা সহজ নয় এবং বিএনপি কিন্তু একাধিকবার কমিটমেন্ট করেছে যে শুধু আইনি ভিত্তি দিলে হয় না, আমরা তো জাতির সামনে কমিটমেন্ট করছি, সাইন করছি, আমরা সিগনেটরি এটাতে। সুতরাং এটা আমি মনে করি যে এটা বিএনপি যতটুকুতে রাজি হয়েছে সেটুক তারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে না, এটা আমি বিশ্বাস করি না। আর ওখানে বলাও আছে যে 2 বছরের ভিতরে এটা বাস্তবায়ন করতে হবে, যদিও ফাইনাল ইয়েতে ওই কথাটা নাই, এটা আবারও ইনক্লুড করা যেতে পারে। এটা কিন্তু প্রাথমিক খসড়া এটা ছিল 2 ইয়ার্সের মধ্যে। অন্য দলগুলো থেকে দাবি আসছে যে আরো আগে এটা বাস্তবায়ন করতে হবে, ফার্স্ট চান্সেই করতে হবে। এটা একটা। আর ষড়যন্ত্র তত্ত্বের কথা আপনি যেটা বলছিলেন, দেখেন এর পিছনে কারণ আছে। কারণ আছে এই যে মুভমেন্টগুলো, উনি যেমনটি বললেন যে এই যে অ্যাক্টিভিটিসগুলো গত কয়দিন ধরে হচ্ছে, এটা কিন্তু খুব স্বাভাবিক অ্যাক্টিভিটিস বলে ধরে নেওয়ার সুযোগ নাই, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এই গত 7 দিনে যে ঘটনাবলী বাংলাদেশে আবার নতুন করে সৃষ্টি হয়েছে, এগুলার পিছনে এইগুলো মানুষের ভাবার কিংবা এইগুলো নিয়ে মন্তব্য করার, এগুলো নিয়ে সন্দেহ পোষণ করার কারণ আছে। তো এখানে আজকে একটা ভালো ঘটনা শেষ পর্যন্ত হয়েছে, আমি বলবো যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ব্রিফিং করে বলে দেওয়া হয়েছে লাস্টলি, শুরুর দিকে হয়নি, এটা অনেক পরে যখন সোশ্যাল মিডিয়ায় কিংবা মেইন স্ট্রিম মিডিয়ায় নিউজগুলো চলে আসছে এবং নানা ধরনের আলোচনা হচ্ছিল, তখন বলা হয়েছে যে কেন সেনাপ্রধান গিয়েছিলেন এবং প্রধান উপদেষ্টাকে উনি কি বলেছেন, প্রধান উপদেষ্টা তাকে কি বলছেন, একটা অফিসিয়াল ব্রিফিং আমরা ভার্সন পেয়েছি। তো এই সমস্ত ক্ষেত্রে যদি অফিসিয়াল বক্তব্যগুলা, কালকে যেমন চিফ জাস্টিসের সাথে সেনাপ্রধান দেখা করেছেন, এটা কিন্তু সত্য, বাট এখন পর্যন্ত এটার ব্যাপারে কোনো অফিসিয়াল ভার্সন নেই। না, সেটি ঠিক আছে, অফিসিয়াল ভার্সনগুলো যদি সরকারের তরফ থেকে চলে আসে, সেটা আইএসপিআর হোক কিংবা চিফ জাস্টিসের অফিস হোক, প্রধান উপদেষ্টার অফিস হোক, বঙ্গভবন হোক, যারাই কনসার্ন, যে স্ট্যান্ডার্ডে যারাই এটা ডিসক্লোজ করেন, সেগুলো বললে কিছুটা জিনিস এখান থেকে কমে যাবে। আপনি কি মনে করছেন যে এই যে গুজব বা বিভিন্ন ডালপালা ছড়ানো হচ্ছে, এটি কোনো একটি মহল বা কেউ ইচ্ছা করেই করছে একটা অনিশ্চয়তা তৈরি করা বা একটা? অবশ্যই এখানে ফেসিবাদ, পতিত ফেসিবাদ এবং তার দূষরদের এগুলোর পিছনে একটা বড় ভূমিকা আছে। তারা, আপনি জানেন আজকের পত্রিকায় নিউজ আসছে, বিভিন্ন জায়গায় আছে যে আবার তারা তাদের যে এখানে প্রচার সেল যেটা ছিল সিআরআই, এই সিআরআইকে তারা আবার সক্রিয় করেছে। ইন্ডিয়াতে বসে ওইখানে পুতুল, শেখ হাসিনার মেয়ে, উনি এটাকে এখন পরিচালনা করছেন, ওইখানে সক্রিয় রয়েছেন, তৎপর রয়েছেন। উনি ইন্ডিয়াতে আছেন, আমরা সবাই জানি। আবার কয়েকদিন আগে আমার দেশে এটা রিপোর্ট হয়েছে এবং স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে যে ওইখানে শেখ হাসিনা আবার নতুন করে একটা অফিস সাজিয়ে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ওখানে শেখ হাসিনার সচিবালয় আবার নতুন করে চালু হয়েছে। কলকাতায় তারা অলিখিত একটা অফিস খুলে বসছে। এইগুলো কিন্তু সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে, কিন্তু আমরা ইনফরমেশনের ভিত্তিতে আমার দেশে অনেকগুলো ডিসক্লোজার আছে। তো এই যে ঘটনাবলী, এগুলো তো প্রমাণ করে যে তারা সক্রিয় রয়েছে। প্রতিবেশী দেশের মদত পুষ্টে যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের মদতেই তারা এই অ্যাক্টিভিটিসগুলোর পিছনে আছে। এবং আমি যেটা বললাম যে প্রচুর লুটের টাকা তাদের হাতে আছে, টাকার অভাব নাই, তারা বিভিন্ন সময় টাকা ছড়িয়ে দিয়েও এগুলার করছে এবং সোশ্যাল মিডিয়া এই প্রচারগুলোতে তারা অ্যাক্টিভ পার্টিসিপেশন আছে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারবেন। এটা দমানোর জন্য সরকারকে কঠোর হস্তে যে কোনো সিচুয়েশন দমাতে হবে এবং তাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবিএম মোশাররফ হোসেন, আমি বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখলাম যে আজকে ডাকসুর নির্বাচন স্থগিত চেয়ে বাম জোটের একজন প্রার্থী তিনি রিট করেছিলেন। সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট একটি রায় দিয়েছিল নির্বাচন স্থগিত। এই ঘটনার পরপরই আবার প্রায় 50 বা এক ঘন্টা পরই চেম্বার আদালত সেটি আবার স্থগিত করে দিয়েছে। তার মানে নির্বাচন হতে কোনো বাধা নাই। এই যে এগুলো বলা হচ্ছে যে এই যে কোর্ট পর্যন্ত যাওয়া
নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা, এর ভিতরেও এই জাতীয় নির্বাচন, ডাকসু নির্বাচন, কোনো ষড়যন্ত্র তত্ত্ব আপনি দেখছেন কিনা? না, এখানে আমি যে জিনিসটা দেখলাম যে আদালতে যে ব্যাপারটা নিয়ে রিটটা হয়েছে, সেটা হলো যেটা ছাত্র শিবিরের জিএস প্রার্থী যিনি মিস্টার ফরহাদ, নাম জৈনক ফরহাদ, উনি যখন পতিত স্বৈরাচার শেখ হাসিনা আমলে বাংলাদেশ ছাত্রলীগ ছিলেন, ছাত্রলীগের উনি একটা ইউনিটের জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং যেটা উনি নিজে স্বীকারও করেছেন, এই যে 5 তারিখের পরে উনি স্বীকারও করেছেন যে উনি ওই পদে ছিলেন তখন মানে বাঁচার স্বার্থে, মানে পরিস্থিতির কারণে তো উনি ওখানে যেতে বাধ্য হয়েছে। এখন যেই একজন ছাত্রী মানে এটা রিটটা করেছে, উনি বলেছে যে একটা যেই সংগঠন নিষিদ্ধ, সেই সংগঠনের কোনো নেতা তো কোনো সংগঠন থেকে নির্বাচন করতে পারে না, সাথে এটা আইনের পরিপন্থী, এই জন্য রিটটা করা হয়েছিল। এখন হয়তো পূর্ণাঙ্গ এখন স্থগিত হয়েছে, পরবর্তী হয়তো এটা আপিল হতে পারে বা পূর্ণাঙ্গ ভাবে এটা বিচার কাজও চলতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু ঘটনার কিন্তু একটা সত্যতা এখানে রয়েছে, যার কারণে কিন্তু এই রিটটা হয়েছিল। তো এখন আপনি যেটা মনে করেন যে আজকে দীর্ঘদিন পর্যন্ত ছাত্র সংসদ, আপনি যে কথাটি বলেছেন, হঠাৎ করে ছাত্র সংসদের উদ্যোগ, এইটার মধ্যেও তো একটা ষড়যন্ত্র গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ কোনটা? ছাত্র এই যে ছাত্রদের নির্বাচন, হ্যাঁ, এটা তো ছাত্ররাই চাচ্ছে। না, আমি একটু বলি আপনাকে, আপনি দেখেন এর আগে কি হয়েছিল বাংলাদেশে, যে এই যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য কোনো নানা মহল থেকে নানা প্রেশার দেওয়া হয়েছিল। না, এটা তো মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোই চাইছিল না। আমি একটা শোনেন না, আপনাকে বলি, সেখানে কিন্তু আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন নাই। কারণটা কি? আমাদের মূল টার্গেট হলো গণতন্ত্র উত্তরণ, যে সংসদ নির্বাচনের আগে এই নির্বাচনগুলি হলে যে একটি অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হবে, সেটা ট্যাকেল করার ক্ষমতা এই সরকারের নাও থাকতে পারে। তাহলে আপনি হোয়াই কেন এই ছাত্র সংসদ নির্বাচন? এটা তো আপনার দল, জামাত, সব দল মিলে চেয়েছে। না, এটা কোনো একটা দল কি বা আপনাদের দল চাইনি এরকম হয়েছে? ভাই আমরা এটা দরকার নাই, এটা আমরা এসে করব, এই ছাত্র সংসদ দলগুলো আপনারা বন্ধ রাখেন, তখন তো কেউ বলেন নাই, কোন রাজনৈতিক দল। এখানে আমরা ইন্টারনাল ওইখানে অনেক কথাবার্তা, অনেক আলোচনা হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ ডিটারমাইন যে নির্বাচনটা করতে হবে তাদের। মোশাররফ ভাই, আমি সেটা ঠিক আছে, কর্তৃপক্ষ ডিটারমাইন্ড হলো, কিন্তু আমার কথা হলো যে এই রাজনৈতিক দলগুলো বা ছাত্র সংগঠনগুলোর তরফ থেকে কোনো একটি সংগঠন কি এভাবে জোর দিয়ে তারা বলেছিল যে না আমরা এই মুহূর্তে? না, তারা কিন্তু বেশ কিছু দাবি দেওয়া দিয়েছিল নানা ক্ষেত্রে। যেমন আপনি মোশাররফ ভাই যেটা বলতে চাচ্ছে যে হয়তো বা ইন্টারনালি ছিল, কিন্তু প্রকাশ্যে ওনারা এটা বলেন না। আমি আপনাকে একটা বলতে চাই, যেমন আপনি আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণটা কিন্তু হলগুলি। আপনি এবার কিন্তু এই নির্বাচনে প্রথম দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে কিন্তু কোনো কার্যক্রম নাই, হলে কিন্তু নির্বাচন হচ্ছে, এটা সেন্ট্রালি হচ্ছে। এটাও কিন্তু ছাত্র সংগঠনের একটা দাবির প্রেক্ষিতে এটা কেন হয়েছে, যে দীর্ঘ 16 বছর অনেক সংগঠন হলে যেতে পারেনি, তার সিট নাই, তার ছাত্রত্ব নাই, মানে বৈধ ছাত্র অবস্থাও সে হলে থাকতে পারে নাই, নানা কারণে কিন্তু এই ছাত্রদের দাবি মেনে নিয়ে সেটা কিন্তু একটা সেন্ট্রালি একটা ভোটের নির্বাচন এটা আয়োজন করছে। তারপরে আরেকটা দেবেন, আপনিও এক সময় তো ডাকসু নির্বাচনে ভোট দিয়েছেন, আমরা প্রার্থী হয়েছিলাম। এই ডাকসু নির্বাচন মানে একটা উৎসবের মতো। এবার কিন্তু একমাত্র ভোটার ছাড়া ঢাকা বিষয়ে কারো প্রবেশের কোনো অধিকার নেই, এবং আপনি দেখেন প্যানেল পরিচিতি থেকে শুরু করে মানে মিছিল মিটিং একটা কিন্তু নানা ধরনের আয়োজন ছিল। এবার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধরনের খুব একটা উৎসবের আমেজ কিন্তু টোটালি নিরুৎসাহিত করা হয়েছে। তা সামগ্রিকভাবে একটা বিশেষ পরিস্থিতিতে এই নির্বাচনগুলি হচ্ছে, এইটা কিন্তু আপনাকে স্বীকার করতে হচ্ছে। আচ্ছা, আমি শুনতে চাই একটু। মোশাররফ ভাই যেটা লাস্ট কথা দিয়ে শুরু করি, আমার তো মনে হয়, আমি ব্যক্তিগত মতামত যদি আপনি বলেন, তা আমি তো বলবো এটা একটা ভালো উদ্যোগ হয়েছে যে বাইরের লোকজন গিয়ে ওইখানের পরিবেশ নষ্ট করার চেয়ে ছাত্ররা ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচন করুক, এবং তারা যথেষ্ট একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কিংবা ফাইনাল ইয়ারের একজন ছাত্র কিংবা অনেকে ডাবল মাস্টার্স করতে গিয়ে আর 7 বছর 8 বছর 10 বছরও এরকম প্রার্থীও আছে, এবারও আছে। তো যে 1 বছর হোক আর 10 বছর হোক, ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, দে আর এনাফ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওখানে বাইরের লোকজন দেওয়ার দরকার নেই। ওই ডেকোরেটিভ পার্টটা করতে গিয়ে, বাইরের পলিটিক্যাল পার্টিসিপেশন করতে গিয়ে দেখা যায় এইখানে ঝামেলাগুলো হয়, বিভিন্ন ধরনের বিরোধ হয়। আমি মনে করি যে এইটা খারাপ কিছু না, যদি যেটা অতীতে এক সময় ছিল যে ছাত্র সংসদগুলো কিন্তু ছাত্ররাই টোটালি কোনো মূল দলের অঙ্গ সংগঠন এখানে ছিল না, ছাত্ররাই কিন্তু করতো। এই ঢাকা ইউনিভার্সিটি শুরুর দিকে সব তাই ছিল। তো এটা গেল একটা দিক। আমার মনে হয় যে এইটা যদি ফিরিয়ে আনতে পারে তাইলে এটা ভালো হবে, খারাপের চেয়ে এটা ভালো হবে। আমি আজকে হয়তো মোশাররফ ভাই মনে করছেন যে আগামীতে
ওনারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গেলে একটা সুবিধা থাকে যে সব জায়গায় একটা প্রভাব থাকে, এই ক্ষমতায় গিয়ে তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো করবেন। ইতিহাস হচ্ছে ক্ষমতাসীন দলের কখনোই ডাকসুতে যেতে নেই। তারপরেও মানে ক্ষমতায় গেলে বাড়তি কিছু সুবিধা থাকে, হয়তো তারা চিন্তা করছেন যে ওই সময় গিয়ে নির্বাচনগুলো হলে আমাদের জন্য একটু সুবিধা হতো। এখন তো একটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। আর উনি যে সংশয়ের কথা বলছেন যে হ্যাঁ জাতীয় নির্বাচনের আগে অন্য যে কোনো কাজেই আপনি হাত দিলে ঝামেলা হতে পারে, এই ঝামেলাটা জাতীয় নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এইটা এই পয়েন্টটা কিন্তু ভ্যালিড পয়েন্ট যে এটা হতে পারে, কিন্তু এটার জন্য আমি সব বন্ধ করে রেখে দিব, এটাও আবার ঠিক না। এটা কি এরকম কোনো আশঙ্কা থেকে মোশাররফ ভাই বললেন কিনা যে কোনো কারণে যদি এত জনপ্রিয় ছাত্র সংগঠন তাদের আছে, সেই ছাত্র সংগঠন যদি হেরে যায় তাহলে এর ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে পড়তে পারে? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু অলরেডি জাতীয়তাবাদী ছাত্রদলের যিনি বিপি প্রার্থী উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে এই নির্বাচন আমরা কেউ হারবো না, কেউ জিতবো না, কারণ 5ই আগস্টের পর বিজয়ী ছাত্র সংগঠনগুলি এই নির্বাচনে অংশগ্রহণ করে। সুতরাং এখানে তাদের সেই অ্যাটিটিউড হার জিত নিয়ে তারা কিছু চিন্তা করে না, তারা চিন্তা করে যে তারা চিন্তা করছে না, কিন্তু আপনারা আমরাও চিন্তা করি না, বরং আমরা যেই আমাদের মানে যে আমাদের আশঙ্কাটা, আমাদের যে পর্যবেক্ষণ সেটা হলো এই কেন্দ্র, যেমন আপনি অলরেডি আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, ছাত্রছাত্রীর হল ত্যাগের নির্দেশ দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে চালু করা যাচ্ছে না, সামগ্রিকভাবে যদি একটা অন্যরকম পরিস্থিতি ক্রিয়েট হয়, এখন আপনি এইটাকে সামাল দেবেন না আগামী নির্বাচনের জন্য? না, এইখানে আমি যেটা বলছিলাম যে দেখেন কোর্টের পার্টটা, উনি যেটা বলছেন যে চিটাগাং ইউনিভার্সিটি ঘটনা কিন্তু নির্বাচন কেন্দ্রিক না, কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে এটাও কিন্তু নির্বাচন কেন্দ্রিক না, এটা সম্পূর্ণ আলাদা দুইটা ঘটনায় বন্ধ হয়েছে, এটা যে কোনো সময় যে কোনো ইউনিভার্সিটিতে হতে পারে। আমি কোর্টের পার্টটা যেটা নির্বাচন কেন্দ্রিক জটিলতা চলছে, সেটা সূত্রপাত ছাত্রদল করেছে, ছাত্রদলের বাধার কারণে এটা হয়েছে। আমি যেটা কোর্টের পার্ট বলছিলাম, কোর্টে যে আজকে আমি বলবো এটাকে, আপনি বলবেন যে কোর্টের ব্যাপারে মন্তব্য করাটা ঠিক হচ্ছে কিনা, আমি মনে করি বর্তমান পরিস্থিতি কেন, আমরা আগেও এগুলো বলেছি, কোর্টে কিন্তু আজকে উচ্চ আদালতে যেটা হয়েছে এই নাটকের দরকার ছিল না। আমি কথাটা বলতে এই কারণে বাধ্য না, আমি আপনি কথাটা দেখেন সর্বোচ্চ আদালতের জাজমেন্টের উপর, আপনি সর্বোচ্চ আদালতের ব্যক্তিগত আক্রমণ তো আমরা কাউকে করছি না, এখানে যে জিনিসটা মেরিট নিয়ে আপনি আলোচনা করতেই পারেন, যে জিনিসটা হয়েছে দেখেন প্রথম এটাকে স্টে করা হলো, এই যে স্টে করা এইটার মেরিটটা যে আবেদন যতটুকুর উপর ভিত্তি করে আবেদন হয়েছে, আমি যদি নর্মাল সেন্সে আমি একজন সাধারণ মানুষ হিসাবেও দেখি যে ওই লোক যদি, সে তো বলছে সে ছিলও না, এটা অন্য ফরহাদ, তারা এই ক্লেমটাও কিন্তু করেছে, এটা সার্জিস আলম বলেছে যে এই ফরহাদ আর সেই ফরহাদ এক না, সেটা একটা পয়েন্ট। তারপরেও সে যদি ওই সময় যেও থাকে, এখন তো সে ছাত্র শিবিরের প্যানেল থেকেই হয়েছে, কারণ ছাত্রলীগ করে তো অনেকেই আছেন, হাইকোর্টের অনেক জাজও তো ছাত্রলীগের অ্যাপিলেট ডিভিশনের লোক, ইনায়েতুর রহিম ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি ছিলেন, তাই না? তো আছেন না অনেকেই ছাত্রলীগের কিংবা অন্য দলে, তাইলে তারা তো প্রশাসনে আছেন, সব জায়গায় আছেন, অতীতে করেছেন বলে এটার জন্য তার এখানে সে এখন স্টুডেন্ট কিনা এটাই বড় জিনিস, ডাকসু ক্যান্ডিডেট হওয়ার জন্য এটাই এনাফ যে উনি এখন স্টুডেন্ট কিনা, এটা খুব সাদামাটা ভাবে। তারপরে এটা আপনি স্টে করে দিলেন, প্রাইমারি হিয়ারিং করে স্টে হলো, এই জাজমেন্ট হলো। তারপরে আমি বলবো যে সরকার এখানে সরকারি পক্ষ, যে ঢাকা ইউনিভার্সিটি সরকারের পক্ষে যিনি ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে যিনি ছিলেন, তাৎক্ষণিকভাবে চেম্বারে গেছেন এবং চেম্বার থেকে এটা স্টে হওয়ার ফলে এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, নতুবা ওই 1 ঘন্টার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যেভাবে ভলাটাইল হয়ে গেছিল, এইটা কিন্তু আরেকটা সুযোগ সৃষ্টি করে দিত। সুতরাং নির্বাচন কেন্দ্রিক এই সমস্ত বিষয়ে অতীতেও দেখা গেছে, এইখানে কোর্টের হস্তক্ষেপ যত কমানো যাবে তত দেশ ও জাতির জন্য মঙ্গল হবে। এইখানে আমরা আবেদন করতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে যে নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলোকে যতটুকু কোর্টের বাইরে রাখতে পারবে রাজনৈতিক দল, প্রার্থী এবং সবাই মিলে, ততই এটা মঙ্গল হবে, নতুবা এটাকে কেন্দ্র করে প্রতিটা নির্বাচনে এগুলো বাধাগ্রস্ত হবে। ডাকসু দিয়ে আজকে হয়েছে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এরকম হবে, 300 আসনে 300 ধরনের কেওয়াস সৃষ্টি হবে, তখন কিন্তু এটা আবার আপনি কন্ট্রোল রাখতে পারবেন। এটা দেখা গেছে অতীতে, বাংলাদেশেও দেখা গেছে, ইন্ডিয়ান যদি আপনার পার্শ্ববর্তী দেশগুলোর যদি দেখি, এই নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সমাধান দিয়ে দেওয়া, আপনি 31 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দিলেন, ইটস টু মাচ, তাইলে তার অর্থটা কি দাঁড়ালো? ইলেকশন হচ্ছিল না, সেটাই আমি বলতে চাই। এবং এখানে
জাতীয় স্বার্থগুলোও কিন্তু সবাইকেই দেখতে হবে। এখন আমি নির্বাচনে প্রার্থী হয়েছে, আমি যে কোনো ইস্যু নিয়ে কোর্টে চলে গেলাম, সেটা তো ঠিক নয়। জি, আরেকটু বিষয়, ছোট্ট একটু বিষয় আলোচনা করে আমাদের অনুষ্ঠান শেষ করে দিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এই ঘটনাটি ঘটছে, অভিযোগ করা হচ্ছে ছাত্রদের, মানে চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকরা অভিযোগ করেছে যে গ্রামবাসীর নামে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজনই শিক্ষার্থীদের হামলা করেছে এবং নির্মমভাবে তাদেরকে ইয়া করা হচ্ছে। না, এটা তো আমরা পত্রপত্রিকা দেখেছি। এটা উচিত ছিল প্রশাসন আগেই এটা একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু আপনি দেখেছেন, আমরা যেটা দেখলাম পত্রিকায়, রাতে ঘটনাটা ঘটেছে। তারপর ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, ছাত্ররা স্বাভাবিক প্রতিবাদ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে যারা আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী, তারা কিন্তু সন্ধ্যা পর্যন্ত ওখানে আর তারা যায় নাই। এই দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই ছাত্র বিশ্ববিদ্যালয় এবং স্থানীয়দের মধ্যে একটা সংঘর্ষ চলেছে এবং অসংখ্য উপবার্য আহত হয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের আরো তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা এখানে যাতে পরিস্থিতি অবনতি না। এটা মোশাররফ ভাইয়ের কথার মধ্যে একটু আমি কারেকশন বলে একটা ইনফরমেশন আছে। এটা ইনফরমেশন হলো, আমি কালকে ওই যে এখানে সেনাবাহিনীর যিনি দায়িত্ব পালন করছিলেন, তার একটা পুরোপুরি ব্রিফিং কালকেই উনি এটা ব্রিফিংটা করেছেন রাত্রেবেলা, এবং এটা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আসছে, মাল্টিমিডিয়ায় আসছে, টেলিভিশন চ্যানেলে আসছে। এখানে উনি যেটা বলছিলেন যে ঘটনার সূত্রপাত তো আগের দিন রাত 12টায়, তারপরে ওনারা বলছিলেন ওইখানে যে 3টার সময় সেনাবাহিনী ওই ঘটনাস্থলে চলে গেছিল। ওনারা সকাল আবার 9টা-10টার দিকে টার্মটা ইউজ করছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এটা থেমে গেছে। ওনারা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসের দায়িত্ব দিয়ে ওনারা আবার ব্যাক করেছিলেন ব্যারাকে এবং ইয়ের মধ্যে ক্যাম্পগুলো তাদের যেগুলো আছে। আবার যখন ঘটনা ইন্টেন্সিফাই করে দ্বিতীয় দফায় যখন সংঘর্ষের ঘটনা শুরু হয়, তখন তারা দ্বিতীয় দফায় আবার গেছেন। এই যে সকাল 10টা থেকে দ্বিতীয় দফা গেছেন ওনারা বিকাল 3টায় বলছেন। তো এই 10টা থেকে 3টা, এই যে 5 ঘন্টার সময়, এই 5 ঘন্টার সময়ের ভিতরে সংঘর্ষের ঘটনাটা আবার ছড়িয়ে গেছে, স্প্রেড করছে। সেনাবাহিনী ওই সময় ছিল না, আর পুলিশ তো পর্যাপ্ত ছিল না। তো এই যে উড্রটা, এই ডিসিশনে আমার মনে হচ্ছে যে এখানে একটা গ্যাপ ছিল বুঝার কিংবা ইয়ে করার সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, যে কারণে এত ম্যাসিভ বিষয়টা হয়েছে, নতুবা এই পর্যায়ে হয়তো এটা যেত না। আপনি যদি 30 সেকেন্ড। না, আমি মনে করি এই সকল ঘটনা এড়াবার জন্য প্রশাসন তড়িৎভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু আমরা দেখলাম যে ইউনিভার্সিটির শিক্ষক অভিযোগ করছেন যে তারা যখন হামলার ঘটনা, ম্যাসিভ আক্রমণের ঘটনা যখন ঘটছিল, তখন তারা পুলিশ সেনা ওই তো সহযোগিতা করেন, এটা তো স্পষ্ট সহযোগিতা এখন। তাহলে আপনি যে স্টার্টিং এ যে ষড়যন্ত্রের কথা বললেন, যে নানা ধরনের ঘটনা যে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তাইলে কেউ কি চায় পরিস্থিতি অবনতি ঘটুক? এই জবাব তো সরকার দিতে হবে, আপনার আমি পারবো না। আমার মনে হয় আজকের অনুষ্ঠানে এটি মানে মূল কথা, যে কেউ কি চাচ্ছে কিনা। জনাব জাহেদ চৌধুরী, এবিএম মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।